দর্শক দেখছিলাম ভারত বাংলাদেশ ম্যাচের আগে অনেক অ্যানালিসিস। বাংলাদেশ শেষ কবে ভারতকে এতটা ভয় ধরিয়েছে সেটা হয়তো আমরা আসলে মনে করে খুঁজে পাবো না, কিন্তু এবার একটা দুর্দান্ত ম্যাচ হতে চলেছে। কতটা দুর্দান্ত হবে, বাংলাদেশ ঠিকঠাক মতো কতটা প্রস্তুতি নিতে পারলো সে নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে যুক্ত হচ্ছেন ক্রীড়া বিশ্লেষক আনোয়ার ইকবাল মিতু। আনোয়ার ইকবাল মিতু, স্বাগত ৭১-এর খেলা যোগে। বাংলাদেশ আজকে খুব সম্ভবত বা আজকে ম্যাচের আগের দিন আজকেই তারা সেই মাঠে বা ভেন্যুতে প্র্যাকটিস করার সুযোগ পাবে। ভেন্যুতে প্র্যাকটিস করাটা আসলে ঠিক কতটা জরুরি, কারণ ভারত যখন সেকেন্ড লেগ খেলতে বাংলাদেশে আসবে তারা কিন্তু একদিন আগে আসবে। জি ধন্যবাদ এবং ক্রীড়ামোদীর অবশ্যই শুভেচ্ছা জানিয়ে বলছি। দেখেন কোন 3 দিন বা 4 দিন আগেই আপনার সাথে এই টপিকসে কিন্তু কথা হয়ে গেছে। আমি আবারও এমফেসিস দিব যে দেখেন আমাদের একটা প্র্যাকটিস ম্যাচ অবশ্যই দরকার ছিল। আপনি কোন মাঠে খেলছেন, কোন আপনি কিন্তু উত্তর দিয়ে দিয়েছেন আমার, যে ভারত যদি একদিন আগে আসে আপনি আজকে ওই মাঠে ঢুকলেন, ভেরি গুড, দেখলেন, সবকিছু বুঝলেন, কিন্তু আপনার মধ্যে কম্বিনেশন নাই। ইয়েস, আমি যা শুনলাম আপনাদের রিপোর্ট থেকে যে হামজা চৌধুরী, আসলে দেখেন এই কথাটা আমি সবসময় বলি, নট ইন টার্মস অফ স্পোর্টস, আপনি যত বড় হবেন অত হাম্বল হবেন অত আপনাকে মানুষজন পছন্দ করবে, যেটা আপনার ইয়ের ক্ষেত্রে হচ্ছে। তো এখন সেখানে আপনি দেখেন উনি ভালো মানুষ, উনি সবার সাথে মিশে গেছে, উনি সবার সাথে মিলেমিশে খেলতে পারছে। বাট একটা প্র্যাকটিস ম্যাচ খেললে আপনি বুঝতে পারতেন যে উনি কি ধরনের পাস দেয়, উনি কি ধরনের পাসটা, কোন পজিশনে পাসটা উনি পছন্দ করেন, এই জিনিসটা কিন্তু আমি উইদাউট প্র্যাকটিস ওনার পাসটা যে রিসিভ করবে সেটাও তো আমাকে জানতে হবে। হ্যাঁ, উনি লেফট সাইডে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, রাইট পায়ে, এগুলো কিন্তু আমাদের প্লেয়াররা হয়তোবা দেখেন। একটা কথা বলি, আমরা তো ডাক্তার, এখন আমি প্র্যাকটিক্যাল কাজ যদি না করি, আমি বই পড়ে খুব ভালো রেজাল্ট করলাম, আমি ফার্স্ট হলাম, বাট আমি সার্জারিটা করতে পারলাম না, তাহলে কি আপনি আমার কাছে আসবেন? তো আমাদের এতে কোনো ডাউট নেই হামজা চৌধুরী সেই রকম একজন বড় মাপের প্লেয়ার, যেই কারণে ইন্ডিয়া আমাদেরকে গোনায় নিচ্ছে। কিন্তু তাকে যে আমরা ফুল ইউটিলাইজ করব, এবং এটা তো 11 জনের খেলা, এই কথাটা বারবার আমি বলি যে একা ওনার উপরে প্রেসার ক্রিয়েট করে, কিন্তু উনি পরে এই মিডিয়ার কারণে দেখা যাবে, ভাগ্য ভালো যে উনি শুনছেন না হয়তোবা, তো ওনার উপরে প্রেসারটা না দিয়ে আমরা সবাই যদি প্রেসারটা ডিস্ট্রিবিউট করি। আর আমার যেটা সব সময় বলা সব খেলার ক্ষেত্রে, যে আমরা ভালো খেলি, কন্টেস্টে থাকি, ওই যে প্রথমে গিয়েই যদি গোল খেয়ে বসি উইদিন 10 মিনিটস আপনি কিন্তু ঘুরতে পারবেন না, কারণ এটা ওদের হোম গ্রাউন্ড, এটা মাথায় রাখতে হবে। তো সেখানে আমাদের অবশ্যই গোল কনসিডটা যাতে না করি, এটা হবে টপ প্রায়োরিটি। দেন আপনি অ্যাটাকে কিভাবে যাবেন, আপনারা কিভাবে ছক করেছেন, সেটা কোচ ভালো বলতে পারবে। নিঃসন্দেহে আমরা দেখেছি সৌদি আরবে 12 দিনের একটা কন্ডিশনিং ক্যাম্প করেছে, এবং তারপরে বেশ খানিকটা সময় প্র্যাকটিস হয়েছে নিজেদের মধ্যে, কিন্তু একটা প্র্যাকটিস ম্যাচের অভাব ছিল। এটা আসলে কেন করা হলো না? মানে দেখেন আপনি কিন্তু ইজিলি, আমি যেমন আমি অফ দ্য রেকর্ড কথা বলছিলাম আপনাদের স্টুডিওতে বসে ভাইয়ের সাথে, যে দেখেন হামজা চৌধুরী যেহেতু এসছে, যেই টিমটা ইন্ডিয়ার বিরুদ্ধে খেলবে, এই টিমটার সাথে আমাদের দেশে যেসব ফরেন প্লেয়ার যেসব লিগে মানে যেসব ক্লাবে খেলে তাদেরকে নিয়ে একটা টিম করে ওইখানে কিন্তু আপনি একটা প্র্যাকটিস ম্যাচ, একটা ম্যাচ সিচুয়েশন আমরা ক্রিয়েট করতে পারি। আসলে কি জানেন, আপনার প্ল্যানিং, সদিচ্ছা, এই শব্দটা, এই দুইটা আমি তো বলতে বলতে হয়রান, কিন্তু এইটা চাইলেই কি আপনি একটা প্র্যাকটিস ম্যাচ খেলতে পারতেন না? ইভেন বসুন্ধরার মাঠেও খেলতে পারতেন। তো সেই জিনিসটা তো আমি আপনি এখান থেকে 1000 বার বললেও কোনো লাভ হবে না, কেউ শোনে কি না তাও জানি না। তো এখন ওই যে উনি বললেন একজন ভদ্রলোক, আমি বুঝতে পারলাম না যে আবহাওয়ার সাথে খাপ খাওয়া, এটা আমরা ওভারকাম করে ফেলেছি। মানে উনি কিভাবে ওভারকাম করলেন? কারণ ফুটবল খেলা বৃষ্টিতে হয়, বরফেও হয়, এবং আপনার ড্রাই ওয়েদারও হয়, এটা হইতে হবে, এটা আপনার হইতে হবে। তো সুতরাং এইটা নিয়ে কোনো ইস্যু না। আমার সাথে ওই ওয়েদারটা ভালো ছিল, কিন্তু গোলের খেলা ফুটবল, আপনি গোল না করতে পারলে গোলটা কনসিড যাতে ফার্স্ট আওয়ারে না করে, ফার্স্ট আওয়ার বলতে আমি ফার্স্ট হাফের মধ্যে 15-20 মিনিটসের মধ্যে যদি আপনি না খান, তাহলে আপনার কন্টেস্টটা বাড়বে, আদারওয়াইজ কিন্তু আপনি বিপদে পড়বেন। বিপদে মানে একদমই ভারতের বিপক্ষে ঠিকঠাক হোমওয়ার্কটা করেই আসলে মাঠে নামতে হবে, আদারওয়াইজ এসব কন্ডিশন, মাঠ, এগুলো আসলে আলটিমেটলি টেকে না। এই এখনকার যে ফুটবল যেভাবে আসলে সবাই খেলে সেই দিক থেকে নিশ্চয়ই বাংলাদেশ যেহেতু আজকে মাঠ দেখার সুযোগ পাবে, তাদের বহু কাঙ্ক্ষিত, তারা মাঠ দেখতে পাচ্ছিল না, সেখানে প্র্যাকটিস করবে এবং কালকে দারুণ একটা ম্যাচ খেলবে, সেসব নিয়েও নিশ্চয়ই আমরা আপনার সাথে তো আলোচনা করবো। আমরা একটু নেশনস লিগ নিয়ে কথা বলতে চাই, যেখানে আসলে মাঠ নিয়ে আমরা কখনো ইস্যু শুনতে পাই না, কোনো আবহাওয়া কে কোন কন্ডিশনে আছে সেসব নিয়ে আমরা শুনতে পাই না, ক্লাবের জার্সিটা জাস্ট
খুলে দেশের জার্সিটা পরে তারা নেমে পড়ে। আপনার দল কালকে জিতেছে জার্মানি, ইতালিকে হারিয়ে আপনি খুবই হ্যাপি। ম্যাচটা কতটা এনজয় করেছেন? জি দেখেন, আমি প্রত্যেকটা খেলাই ওইভাবে দেখা, মানে কালকে তো আসলে বড় বড় প্রায় 4টা খেলা হয়েছে, তো আমি দেখেছি যে একমাত্র জার্মানি, ওরা কিন্তু ফার্স্ট লিগে 2-1 জিতেছিল, কিন্তু কালকের খেলা কিন্তু জিততে পারেনি, বাট সেই রকম কন্টেস্টেড গেম হয়েছে, মানে 3-3। এবং আপনি শুধু এই খেলাটা না, অন্য সব কয়টা খেলাই কিন্তু খুব ইন্টারেস্টিং হয়েছে এবং গোলের বন্যা বয়ে গেছে। এবং আমি তো মনে করছি যে ধরেন, এবং আপনি জানেন হয়তোবা সেমিফাইনাল অলরেডি সেট হয়ে গেছে, জার্মানি খেলবে পর্তুগালের সাথে, ফ্রান্স এবং খেলবে স্পেন। কিন্তু একটা জিনিস দেখেন, ফ্রান্স কিন্তু প্রথম খেলাটা 2-0 ক্রোয়েশিয়ার কাছে হেরেছিল, কালকে নিজেদের মাঠে 2-0 জিতে টাইব্রেকারে গেম বের করে নিয়েছে। আসেন আপনি স্পেন খেললো হলো আপনার স্পেন হারালো হল্যান্ডকে। আচ্ছা, আগের খেলায় কিন্তু ছিল 2-2 ড্র, এই খেলায় হলো 3-3 ড্র। তাহলে দেখেন 5-5 অ্যাগ্রিগেট, তারপরে দেখেন 5-4 হেরেছে, মানে ব্যাড লাক ফর হল্যান্ড। আবার আপনি আসেন পর্তুগালের কাছে, পর্তুগাল কিন্তু ডেনমার্কের কাছে 1-0 হেরেছিল ফার্স্ট লেগ, ঠিক 3 দিন পরেই দেখেন 5-2 জিতে নিয়েছে। আপনি দেখেন মানে কতখানি তারা অ্যাগ্রেসিভ গেম খেলেছে, এবং এইখানেই হলো রোনাল্ডো কালকে কিন্তু পেনাল্টি মিস করেছে। তো এই হচ্ছে ব্যাপার। এবং আপনাকেও একটা ফিরিয়ে দিই, ডোনারুমার কথা আগের বার বলেছিলেন, কিন্তু দেখেন ডোনারুমা কালকে কিন্তু 2টা পেনাল্টি ধরতে পারেনি, প্লাস ওনার ভুলে কিন্তু একটা গোল খেয়েছে সেই রকম ভাবে, না হলে কিন্তু জার্মানির বিপদ ছিল। তো আসলে খেলাটা ওই যে বললাম কিছুটা লাক, এবং পার্টিকুলার ডেতে দেখেন আপনার হিস্ট্রি কিছু কাজে আসবে না যদি আপনি ওই গিভেন ডেতে ভালো না খেলেন। আপনি হয় অনেক ভালো প্লেয়ার, আপনি অনেক, যেটা হামজা চৌধুরীর বেলাও বলি, হামজা চৌধুরী আমাদের তুলনায় অনেক বড়, এতে কোনো ভুল নেই, কিন্তু উনি এই মুহূর্তে কোন টিমে খেলছে? উনি খেলছে শেফিল্ডে। শেফিল্ড কোথায়? চ্যাম্পিয়নশিপে। উনি কিন্তু প্রিমিয়ার লিগেও না, বাট আমাদের দেশের তুলনায় উনি কিন্তু অনেক অনেক বড় মাপের প্লেয়ার, এবং উনি যদি কনস্ট্যান্টলি এসে আমাদের এরকম ইন্সপিরেশন করে, আর যেহেতু আমরা প্লেয়ার দেখেন তৈরি করতে পারছি না সামহাও, আমাদের তাহলে খুঁজতে হবে আরো এরকম প্লেয়ার অন্যান্য কোথায় লিগে আছে। যেমন ইটালিয়ান লিগ সিরি ডি থেকে কিন্তু একজন প্লেয়ার এসেছিল, ফাহমিদুল। তো এরকম আরো যদি খুঁজে আমরা এনে 5-6 জনও নিতে পারি, তাহলে কিন্তু আমাদের টিমটা আরো স্ট্রঙ্গার হবে আমি মনে করি আর কি। আমরা কি এরকম ওভারসিজ প্লেয়ার দিয়ে কাজ চালানোর চেষ্টা করব? না, আসলে তো আমি দেখেন এখন কি বলবো, দেখেন আফটার 54 ইয়ার্স কন্যা, দেখেন এটা নিয়ে আপনার সাথে অনেকবার কথা হয়েছে। আমি গ্রুপ খেলাগুলো বাদই দিলাম, মানে দলগত খেলা বাদ দিই, ইন্ডিভিজুয়ালে আসেন। ধরেন দাবা, আমাদের সাবকন্টিনেন্টে প্রথম গ্র্যান্ড মাস্টার কিন্তু সারা বাংলাদেশ না, মানে সাবকন্টিনেন্টে প্রথম দাবার গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ। আজকে উনি কোথায়? দেখেন এই যে বিশ্বনাথন আনন্দ, দেবেন্দ্র বড়ুয়া, এরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে গেছে, মানে ওদের তুলনায় রেটিং অনেক ভালো ছিল, পৃষ্ঠপোষকতার অভাবে উনি পিছিয়ে গেছে। আমাদের আসলে কোনো ফিউচার প্ল্যান নেই এইটাই। এবং যারা এখন ওই যে বললাম সদিচ্ছা, আপনি শুটিং বলেন, আমরা কিন্তু সাফ গেমসে একটা শুটিং এর গোল্ড পেয়েছিলাম, তারা কোথায় আমি জানি, এবং তারা প্র্যাকটিসে যায়, বুলেট দেয় না। ইট ইজ নট দ্যাট এই গভর্নমেন্ট সেই গভর্নমেন্ট, মানে এইটা হচ্ছে যারা স্পোর্টসের সাথে আছে সামহাও তারা আসলে, হ্যাঁ, ভারোত্তোলন বলেন, আপনি সুইমিং বলেন, নদীমাতৃক দেশ তো বলেন, তো আপনি সুইমিংয়েও কেন পারেন না? আপনি টেবিল টেনিস কেন পারেন না? আপনি দাবা কেন পারেন না? তাহলে এইটা আমি কি বলবো বলেন, আমার নিজের লজ্জা লাগে, আমিও জড়িত, কিন্তু খুব খারাপ লাগে, দুঃখও লাগে যে কোন স্পোর্টসে আমরা ভালো করতে পারি না। 17 কোটি মানুষের একটা দেশ, সেখানে আমরা আসলে কোনো কিছুই জিততে পারছি না, কোনো ডিসিপ্লিনে জিততে পারছি না, শুধু আমরা আসলে হাইপ ক্রিয়েট করছি, আবেগ দিয়ে খেলার চেষ্টা করছি। তারপরে এবারে যে আবেগটা জেগেছে সেটা আসলে রেজাল্ট নিয়ে ফিরে আসুক, নিশ্চয়ই আমরা সেটা সবাই প্রত্যাশা করব, এবং হামজার অভিষেকটা যেন সেভাবে রাঙিয়ে যায়, সেটা আমাদের প্রত্যেকের প্রত্যাশা। আপনার সাথে তো আলোচনা নিশ্চয়ই চলতেই থাকবে। আনুল ইকবাল মিতু, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য।